তাহলে আমি প্রথমে আছে হিস্টোরি অফ লিনিয়ার অ্যালজেব্রা এবং হয় উই রিড লিনিয়ার অ্যালজেব্রা ইন সিএসসি। প্রথমে দেখি হিস্টোরিটা কি, লিনিয়ার অ্যালজেব্রার যে আমরা এই অ্যালজেব্রাটা আসলো প্রথমে কোথা থেকে আসলো, কে আবিষ্কার করলেন, এই বিষয়টা একটু। The study of linear algebra first emerged from the introduction of determinants. Determinants were considered by Leibniz in 1693। অর্থাৎ প্রথমে ডিটারমিনেন্ট আসছিল। সে ডিটারমিনেন্ট বিভিন্ন ধরনের আমরা যে ম্যাথমেটিক্যালে আননোন ভেরিয়েবলের কোনো ইকুয়েশনে আননোন ভেরিয়েবল যেমন এক্স ওয়াই টার্মের ভ্যালু বা এক্স ওয়াই জেড টার্মের ভ্যালু বের করার জন্য বা কোনো ডিটারমিনেন্ট ফর্ম থাকলে তার মান বের করার জন্য আমরা লিবনিজ তখন 1693 সালে একটা ফর্মুলা আবিষ্কার করছে, যেটা ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা কোনো ভ্যালু বের করতাম। অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইন 1750 গ্যাব্রিয়েল ক্রামার ওইটাকে আপডেট করলেন আছে 1750 সালে, ইউজ দেম ফর গিভিং সলিউশন অফ লিনিয়ার সিস্টেম। অর্থাৎ ওই ডিটারমিনেন্টটা ওই প্রসেসটা লিনিয়ার সিস্টেমে ব্যবহার করা প্রথম শুরু করলেন হচ্ছে গ্যাব্রিয়েল ক্রামার। নাও কল্ড ক্রামার্স রুল, যেটাকে ক্রামার্স রুল বলা হয়। অর্থাৎ তার ক্রামার্স রুলের মাধ্যমে আমরা আননোন যে ভেরিয়েবলের মানটা, অর্থাৎ যে লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার সিস্টেমে সেগুলো সেই ভেরিয়েবলের মানগুলো আমরা বের করতে পারি। তারপরে কি হলো, গাস ফার্দার ডেভেলপ দ্য থিওরি অফ সলভিং লিনিয়ার সিস্টেমস বাই ইউজিং গাউসিয়ান ইলিমিনেশন। আর গাউসিয়ান ইলিমিনেশন একটা পদ্ধতি আবিষ্কার করলেন, তার মাধ্যমেও আমরা কোনোটা ইকুয়েশনের আমরা আননোন পার্ট অর্থাৎ ভেরিয়েবলগুলোর মান বের করতে পারি। দি স্টাডি অফ ম্যাট্রিক্স অ্যালজেব্রা ফার্স্ট ইমার্জড ইন ইংল্যান্ড। অর্থাৎ প্রথমে ম্যাট্রিক্স যে অ্যালজেব্রাটা সেটা প্রথম পড়াশোনা শুরু হয়, অর্থাৎ এটা ব্যবহার করা শুরু হয়, যেটা হচ্ছে ম্যাট্রিক্স নাম ধরে, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যালজেব্রা যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 1800 সালে ইংল্যান্ডে এটা প্রথম শুরু হয়। লিনিয়ার অ্যালজেব্রা ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন আমেরিকান গ্রাজুয়েট টেক্সট বুক ইন দ্য 1940s। অর্থাৎ আমেরিকান টেক্সট বুকে 1940 সালে প্রথমে এটা অ্যাড হয় পড়ানোর জন্য, যেটা আছে লিনিয়ার অ্যালজেব্রাটা। অ্যান্ড ইন আন্ডার গ্রাজুয়েট টেক্সট বুকস ইন 1950। এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে, গ্রাজুয়েট অর্থাৎ এমএসসি লেভেলে যেটা, সেটা হচ্ছে 1940-তে, এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে 1950 সালে এর ব্যবহার শুরু, অর্থাৎ যেটা লিনিয়ার অ্যালজেব্রা আমরা পড়তেছি এটা চালু হয়। তাহলে প্রথমে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা যিনি প্রথমে ডিটারমিনেন্ট থেকেই আসলো, মূলত ডিটারমিনেন্ট ফর্মুলা থেকেই ক্রামার্স বের করলেন, যে আমরা আননোন ভেরিয়েবলগুলো কিভাবে ক্রামার্স রুল যেটা ব্যবহার করে আমরা করব, পরবর্তীতে জানতে পারবো। হারমান গ্রাসম্যান তিনিও মাল্টি লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ 1844 সালে সেটাকে আরো ইমপ্রুভ করলেন। ডেফিনিশন অফ লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা ইজ দ্য ব্রাঞ্চ অফ mathematics concerning linear equations such as linear functions and their representation through matrices and vector spaces। অর্থাৎ এই লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার যে ফাংশনগুলো, সেগুলো হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে এবং ভেক্টর স্পেসের মাধ্যমে এগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমরা এখানে একটা লিনিয়ার ফাংশন এটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা গ্রাফে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন, যে 3x + 4y = 12। এটা লিনিয়ার ইকুয়েশন বলা হয়েছে কেন? এই ইকুয়েশনের মান x y এর মান বসালে একটা লিনিয়ার ভ্যালু, অর্থাৎ লাইন আকারে একটা ভ্যালু আসবে, অর্থাৎ একটা কার্ভ আসবে না, এটা স্ট্রেট লাইন আসবে, সেজন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার। এবং এইটাকে ভেক্টর ফর্মে কিভাবে লেখা যায়? ভেক্টর ফর্মে 2 8 7 এটা হচ্ছে রো ভেক্টর, এবং কলাম ভেক্টর আকারে লেখা যায় 2 - 8 7। এটা একটা, এখানে টুটা হচ্ছে হয়তো এক্স এর কোএফিসিয়েন্ট, 8টা ওয়াই এর কোএফিসিয়েন্ট, এবং 7টা যদি আমরা ধরি জেড এর, তাহলে হতে পারে এক্স ওয়াই জেড তিনটে টার্মের কোএফিসিয়েন্ট গুলো নিয়ে একটা ভেক্টর, একটা রো ভেক্টর উপরেরটা আর নিচেরটা আছে কলাম ভেক্টর। আবার যদি আমরা ম্যাট্রিক্স আকারে যদি একটা রিপ্রেজেন্টেশন দেখি, একটা উদাহরণ হিসেবে, সেটা হচ্ছে আমরা দুটো ইকুয়েশন আছে এখানে, একটা হচ্ছে x1 এর কোএফিসিয়েন্ট 1, তার নিচে 1 যেটা, সেটা হচ্ছে পরবর্তী দ্বিতীয় ইকুয়েশনের x1 এর কোএফিসিয়েন্ট। তারপরে 4 প্রথম ইকুয়েশনের y1 এর কোএফিসিয়েন্ট, আর -9 এটা দ্বিতীয় ইকুয়েশনের y1 এর কোএফিসিয়েন্ট, এবং পরবর্তীটা z এর হতে পারে z1 এবং z1 এর কোএফিসিয়েন্ট, পরবর্তী 24 একটা ইকুয়েশনের জন্য আর 8 আরেকটা ইকুয়েশনের জন্য। দুটো ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলোকে ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা এইভাবে
লিখতে পারি, এটা রো এবং কলাম আকারে। লিনিয়ার ইকুয়েশন এখানে an equation whose graph is a line, অর্থাৎ যেটা বললাম একটু আগেই, যে এটা আছে একটা লিনিয়ার ইকুয়েশনকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করলে সেটা একটা লাইন, স্ট্রেট লাইন হবে, অর্থাৎ লাইনার হবে, সেজন্য বলে লাইনার ইকুয়েশন। এবং যদি আমরা নন লাইনার বলি তখন সেটা একটা কার্ভ হবে, অর্থাৎ এটা এক্স এর মানের সাথে সাথে যে ওয়াই এর মান নির্দিষ্ট পরিমাণ সবসময় বাড়বে তা না, কোনো সময় হয়তো বেশি বেড়ে যাচ্ছে, কোনো সময় কমতেছে, বা কিছুক্ষণ কম আছে, একটু পরে যে আবার এক্স এর নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান বেশি বাড়া শুরু করলো, এরকম যদি হয় সেটা আছে নন লিনিয়ার হবে। এখানে ফিগার দেখো, যে প্রথমে একটা আছে, এটা প্রথম বাম পাশেরটা দুটোই আছে ফিগার লিনিয়ার, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 4 + 5x, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু mx + c, এই ফরম্যাটের আর কি ইকুয়েশন, এগুলোকে লিনিয়ার ইকুয়েশন। আর আছে ওয়াই ইকুয়াল টু x স্কোয়ার, এটা এটা আছে কার্ভের মতন হবে। আর একটা আছে ইকুয়েশনকে ওয়াই ইকুয়াল টু x³ - 6, এটাও কার্ভের মতন হবে, এটা নন লিনিয়ার হবে। Why linear algebra is important? Linear algebra কেন আমাদের এটা এত গুরুত্বপূর্ণ কেন? Linear algebra is vital in multiple areas of computer science because linear equations are so easy to solve. অর্থাৎ linear equationের মাধ্যমে আমরা x, y, z এই টার্মগুলোর মান আমরা খুব সহজে বের করতে পারি। যদি বলা হয় একটা 5x² + 3x + 2 = 0, এই ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 5x² + 3y + 10, এরকম, এর থেকে x y এর মান বের করতে হবে, এটা বের করা খুব কঠিন হবে। কিন্তু এটা যদি লিনিয়ার ইকুয়েশন হয়, লিনিয়ার ইকুয়েশনে এটা আমরা সবগুলো x y z এর মানগুলো যদি একাধিক ইকুয়েশন থাকে তার থেকে আমরা বের করে ফেলতে পারবো খুব সহজে। ইট কনভার্টস লার্জ নাম্বার অফ প্রবলেমস টু ম্যাট্রিক্স অ্যান্ড দাস উই সলভ দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ এটা ম্যাট্রিক্স ফরম্যাটে প্রবলেমগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং ওই ম্যাট্রিক্সের থেকে আমরা সলভ করে আননোন যে ভেরিয়েবলগুলোর মান আমরা বের করতে পারি। ইউজেস অফ লিনিয়ার অ্যালজেব্রা ইন সিএসই, সিএসইতে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কিসে ব্যবহার হয়? লিনিয়ার অ্যালজেব্রা ইন কম্পিউটার সায়েন্স ক্যান ব্রডলি ডিভাইডেড ইনটু 2 ক্যাটাগরিজ, দুই ধরনের ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্সে ব্যবহার হয়। একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ফর স্পেশাল কোয়ান্টিটিস, যেমন আমরা 2D 3D 4 ডাইমেনশনাল বিভিন্ন ভেক্টর ধরি, যদি যেমন আমরা 2D 3D পর্যন্ত আমরা কাজ করছি, যেমন এক্স ওয়াই জেড টার্ম নিয়ে কোনো ভেক্টরের, কিন্তু এক্স ওয়াই জেড তারপর আরও তো ভেক্টর টার্ম আসতে পারে, তখন আমাদের সেগুলো সমাধানের জন্য কিন্তু আমাদের এই ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের নিতে হবে, না হলে কিন্তু ওইগুলো সমাধান করা অনেক জটিল হবে। হেয়ার you are dealing with 2, 3 or 4 dimensional vector and you are concerned with rotations, projections and other matrix operations that have some special interpretation. This is the kind of linear algebra that comes up, for example, in computer graphics and physics simulation. অর্থাৎ আমরা কম্পিউটার গ্রাফিক্স এবং ফিজিক্সের বিভিন্ন ধরনের টার্ম, যেমন আমরা একটা বিমান কিভাবে যাবে, একটা গুলি করলে সে কত দূর পর্যন্ত যেতে পারে, এই যে তার ডিরেকশনগুলো, এইগুলো আমরা হিসাব নিকাশের কাজগুলো করা হয় কিন্তু লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে, লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে। আর একটা কি ব্যবহার লিনিয়ার অ্যালজেব্রা ইন ফর স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ হেয়ার you are dealing with vectors in high dimensional space that have no particular special interpretation and you are interested in matrix decompositions and so on. This domain includes signal processing, statistical machine learning and compression. অর্থাৎ আমরা যে লিনিয়ার ইকুয়েশনগুলো আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল যে মেজারমেন্টের মাধ্যমে আমরা, যেমন কম্প্রেশন অর্থাৎ ডাটা কম্প্রেশনের ক্ষেত্রে, অথবা মেশিন লার্নিং এর ক্ষেত্রে, তারপর ইমেজ অথবা সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে আমরা এই লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করব। যেমন আমরা ফিজিক্সের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এইখানে তোমরা যেটা পড়ছো সেটা কার্সফ ল যদি পড়ো, তাহলে হচ্ছে এইখানে দেখো প্রথমে হচ্ছে I1 I2 I3 = 0 দেওয়া আছে, -10 I2 + 10 I3 = 10 দেওয়া আছে, তারপর 20 I1 + 10 I2 = 5 দেওয়া আছে।
5 দেওয়া আছে। এখন এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা যদি চাই যে এর থেকে আমরা আয়ন, I2 এবং I3 অর্থাৎ কারেন্টের মান, তিনটা কারেন্টের মান আমরা কিভাবে বের করব সেটা লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে অর্থাৎ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে আমরা খুব সহজে কিভাবে বের করব। আমরা প্রথমে এইটাকে যদি একটা ম্যাট্রিক্স ফরম্যাটে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে এরকম আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে এই যে ওয়ানটা, এই ওয়ানটা আছে এর সহগ এইখানে একটা I1 এর সহগ এইখানে একটা ওয়ান আছে। তারপরে এই যে 10টা, এই 10 আসছে এই 10, তারপর হচ্ছে এই যে 10টা, এই 10টা I2 এর সহগ অর্থাৎ এই যে I2 -10, I2 এর সহগ। তারপর হচ্ছে এখানে 5, এই 5 আছে, এই 5, এই যে আছে মাইনাস, এটা একটু ভুল হয়েছে, এই যে মাইনাসের জায়গায় এই যে প্লাস হবে নাকি আয়ন, হ্যাঁ I2 এটা -10, I2 -10, এটা ঠিক আছে -10। তাহলে এর আয়নের যেহেতু নাই সেহেতু হচ্ছে 0, আয়ন যেহেতু নাই সেহেতু এটা 0। আর বাদ বাকি ডাইনের গুলো আছে, এটা 0, এটা বসবে এই জায়গায়, আর এই 10 বসবে এইখানে। এখন এইখান থেকে আমরা এই কনভার্ট বিভিন্ন রো কলাম যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো করার পরে আমরা এরকম একটা ফরম্যাটে চলে আসবো, যেখান থেকে আমরা বের করতে পারবো এইটা মানে I1, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ আয়ন ইকুয়াল টু এইগুলো ডাইন সাইডের গুলো কিন্তু কনস্ট্যান্ট টার্ম ছিল, 0, 10, এই 5 এগুলো কনস্ট্যান্ট টার্ম, সেহেতু এই ডান পাশে গুলো এগুলো কনস্ট্যান্ট টার্ম। তাহলে I1 এটা, আর এটা হচ্ছে I2, অর্থাৎ এই লোকেশনটাই প্রথম লোকেশনটা হচ্ছে I1, দ্বিতীয় লোকেশন I2 এর জন্য, তৃতীয় লোকেশন I3 এর জন্য। তাহলে এইটা আসবে I3 এর সাথে কি টার্ম আছে, এর সাথে আসছে এইটা I1, এইটা I1, এইটা I1, এইটা I2, এইটা I3। তাহলে I1 এবং I2 এর দুটো সহগ যদি 0 হয় তাহলে I3 = তাহলে 0.7। তাহলে আমরা এখান থেকে খুব সহজে কিন্তু I1 এবং I2 এবং I3 এর মান ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি। কিন্তু এইটা বের করতে হবে কি করে, এটা পরবর্তীতে জানাচ্ছি যে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সকে এইভাবে ইউনিট ম্যাট্রিক্স আকারে, ইউনিট না, এটা হচ্ছে সবগুলো রো আচ্ছা একটা কর্নারের এটা হবে হচ্ছে অন হয়ে যাবে, আর বাদ বাকি সবগুলো সব 0। তারপরে আমরা এটা দেখি যে লিনিয়ার অ্যালজেব্রা ইন ক্রিপ্টোগ্রাফি। কম্পিউটার ক্রিপ্টোগ্রাফি বলতে কি বোঝায়, আমরা একটা মেসেজ যদি পাঠাই একটা নেটওয়ার্কের মাধ্যমে, তখন ওই মেসেজটা কিন্তু সেন্ডারের কাছে যাওয়ার পরে শুধুমাত্র মেসেজটা বুঝতে পারবে, এর মাঝে কেউ যদি ওই মেসেজটা কেউ পড়তে চায় তাহলে ওটা কেউ পারবে না। এটা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে ওই মেসেজটাকে যে কোডটা ওর সাথে আরো অন্যান্য তথ্য অ্যাড করে যাতে মূল মেসেজটা বোঝা না যায় সেরকম একটা মেসেজ তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়। শুধুমাত্র বুঝতে পারবে রিসিভার ইন্ডে, যে রিসিভ করবে সেই বুঝতে পারবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন রিকোয়ার্স দ্য ইউজ অফ সাম সিক্রেট ইনফরমেশন। অর্থাৎ ইনক্রিপশনের মাধ্যমে আমরা সেই তথ্যটা, যে তথ্যটা পাঠাবো সেটাকে সিকিউর করব, অর্থাৎ তথ্যটাকে আমরা এনক্রিপ্টেড করে দেবো, আর ডিক্রিপশনের মাধ্যমে সেই মূল তথ্যটাকে আমরা বের করে ইউজার অর্থাৎ রিসিভার ওটা পড়তে পারবে। usually refer to as a key. Example, let the message be, মেসেজটা আমি সাপোজ মেসেজটা পাঠাতে যাচ্ছি প্রিপেয়ার টু নেগোশিয়েট, এই মেসেজটা আমরা পাঠাতে যাচ্ছি। তাহলে প্রত্যেকটা আমরা যদি অক্ষরের পজিশনকে আমরা ভ্যালু হিসাবে যদি কাউন্ট করি, যেমন we assign a number for each letter of the alphabet, thus the message become, অর্থাৎ p হচ্ছে ABCD 16তম পজিশনে p আছে, এই জন্য এখানে 16 লেখা, অর্থাৎ এখানে 16, p এর লোকেশন 16। যেমন এ শুরুতে এ এর লোকেশন হচ্ছে অন, এ যত জায়গায় আসবে অর্থাৎ
এইটা প্রিপেয়ার নেগোশিয়েট, অর্থাৎ পি এর লোকেশন 16, আর এর লোকেশন 18, ই এর লোকেশন 5, পি এর লোকেশন 16, এ এর 4, যেমন বি এর হবে 2, সি হবে 3, ডি হবে 4, এইভাবে অর্থাৎ ই হবে 5, এইভাবে আর কি প্রত্যেকটা আমরা নাম টেক্সটকে নাম্বারে প্রকাশ করলাম। তার কারণ আমরা তো টেক্সট তো একটা সিম্বলিক একটা ছবি, কিন্তু ভেতরে কম্পিউটার যখন হিসাব নিকাশ করবে, কাজ করবে, তখন কিন্তু সবাইকেই একটা নাম্বার হিসেবে নেয়। অর্থাৎ কম্পিউটার তো আলাদা সিম্বলিক হিসাব কাজ করতে পারে না, ওটা একটা নাম্বার হিসেবে কাজ করবে। তাহলে এইভাবে একটা নাম্বার দিয়ে আমরা সাজালাম যে প্রত্যেকটা অক্ষরের সাথে একটা নাম্বার, অর্থাৎ এই যে স্টার, স্টার মানে স্পেস, স্টার মানে স্পেস, ওই স্পেসটাকে আমরা যদি 27, অর্থাৎ আমরা ইংরেজিতে অক্ষর আছে 26টা, আমরা 26টার পরে আমরা একটা অক্ষর নিয়ে নিলাম, সেটা হচ্ছে 27, অর্থাৎ এই স্টারের জন্য 27 দিয়ে দিলাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা তো আমরা পাঠাবো হচ্ছে প্রিপেয়ার টু নেগোশিয়েট, এই মেসেজটা আমরা সেন্ডারের কাছে পাঠাবো, কিন্তু এই মেসেজটাকে আমাদের, তোমরা কথা বলছো কেন? Sir, I'm not understanding this example. So I'm student, international student. So I'm Somali. Oh yeah. So I'm not Bengali. Oh, okay. You study this presentation. Please read it. Read this presentation. I also provide you to your messenger group this presentation and all of the course material. And at first I deliver my lecture in English, and then I try to say in Bangla, because most of our students are in Bengali language, so they can understand and well if I deliver in Bangla. But at first I deliver you in English. Okay. Okay. We want to send a message prepared to negotiate, and is a character give a position. That means P is position 16, and A is position on. Okay. B is position 2, C is position 3, and that's blah blah. And now we go to the next slide. Here, since we are using a 3x3 matrix, we break the numerated message as above into a sequence of 3x1 vector. That means 3x1 vector means one vector, second vector 3x1, third vector, fourth vector, fifth vector, sixth vector, seventh vector, and last position is space. That means 27. 27. Okay. 16, 18, 5. 16, 18, 5. First column vector, and 16 on 18 first second column vector, third column vector, fourth, fifth, seventh, and eighth column vector. And we sum up this and write in this in the following process. And this is the matrix, and this is the all separated with a column vector. And 16, this is 16, this 16, that means row. This row is the same as this row, and this row, second row is the same as second row. And by when we you think that what is this matrix,
Which is this matrix? Can anyone say which is this matrix? This is the encryption keys. This is the encryption matrix. Encryption matrix. This is the encryption matrix. By multiplying our message with encrypting matrix, then we finally get this matrix. Okay, multiply means -3 multiplication with 16 plus -3 multiply with 18 plus -6 multiply with 5. Overall sum up result is -122. And by this process I can get following matrix. But if anyone get this matrix, resulted matrix, he cannot understand what types of message I send through the network. Encrypted matrix. But when at the receiver end, and now the decrypt the message. This message, encrypted message, must be decrypted to understand the message. Now to decrypt the message, we have to multiply this matrix to inverse of encoding matrix. That means this matrix is the inverse of encoding matrix. What is the encoding matrix? Encoding matrix is this matrix. This matrix is encoding matrix. That can be you can take any value to encrypt, and when you decrypt it, then you inverse. Inverse means to the power minus on. This matrix to the power minus on. That means inverse. If this matrix is A inverse means A of inverse on. Okay. This is the inverse matrix of the encoding matrix, and this inverse matrix can decode our encrypted text. And this inverse of the encoding matrix, the decoding matrix is this, and multiply again by the matrix, we will get our message. And if we multiply this decoding, that means decoding matrix with the resulted matrix, that means this matrix, resulted matrix, that this means when we multiply this decoder decoding section, then we get the original matrix. That means this matrix, original matrix. And when we rearrange it, and with the receiver end, then we can get the position, and we get following matrix. And when we get the position, character position, set character position, is character position, and then we get the given sending message we get. Okay, অর্থাৎ আমরা যখন রিসিভার এন্ডে যখন আমরা পাঠাবো, তখন এই মেসেজের সাথে, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পজিশন আছে, পজিশন অনুযায়ী আমরা প্রত্যেকটা 3/1 ম্যাট্রিক্সে আমরা ভেঙে ফেলছি। পজিশনগুলোকে ভেঙে ফেলে ওইটাকে একটা ইনক্রিপ্ট ম্যাট্রিক্স দিয়ে, অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্স আমরা ধরতে পারি, এটা আমরা যে কোনো কিছু নিতে পারি, কিন্তু ডিক্রিপ্ট করার সময় ঠিক এরই উল্টাটা, অর্থাৎ এর ইনভার্স ম্যাট্রিক্সটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ
ডিক্রিপ্ট করার জন্য আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম। যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার এটা একটা বিষয় আছে, এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন সেহেতু এর রো এর সাথে এর কলামের মিল থাকতে হবে, অর্থাৎ এর রো যতগুলো হবে, যেহেতু আমরা এখানে রো তিনটা আছে, আমাদের এইখানে যে ম্যাট্রিক্সটা নিচ্ছে ইনকোডিং ম্যাট্রিক্স তারও কিন্তু কলাম 3টা হতে হবে, যেহেতু মাল্টিপ্লিকেশন করতে হবে। তারপরে যে রেজাল্টটা হলো, এই রেজাল্টটা আমাদের চ্যানেল দিয়ে যাবে, অর্থাৎ আমার ক্যাবেল লাইন হোক বা ওয়্যারলেস হোক, আমাদের ওয়েবের সাথে যাচ্ছে। যাওয়ার পর রিসিভার এন্ডে কি হবে, আমরা রিসিভার এন্ডে এই যে ম্যাট্রিক্সটা দিয়ে ইনকোড করছিলাম সেই ম্যাট্রিক্সটাকে জাস্ট ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে আমরা রেজাল্টটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমরা মূল মেসেজটা পেয়ে যাব। এইভাবে আমরা অর্থাৎ এটা একটা ইউজ, অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রার ব্যবহার, যেটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোনো মেসেজ পাসিং এর জন্য, ইনক্রিপশন করার জন্য ব্যবহার করা হয়। লিনিয়ার অ্যালজেব্রা ইন কম্পিউটার গ্রাফিক্স। In computer graphics, every element is represented by a matrix. That means in graphics, our pixel is the smallest unit of the graphics element, smallest element of the graphic picture of graphic or any images. In computer graphics, every element is represented by a matrix. All images can be represented in matrix formats. That means this is an image. This is an image of face image, and this portion of eye can be represented by a matrix format value. That means RGB value or binary gray value, and this value represent these pixels. That means black means gray value, threshold value means on 27 less than on 27, gray value pixel maximum 256, 0 to 255 gray value. That is on pixel value is 0 to 55 image value, and when it's half of its gray value is below half, that means below 20, on 27 is black means 0, and upper of on 27 to 255 of this range is white. That means on. That means on. Black pixel means 0. When we represent the value of the pixel 64 gray value to, this is the color value, gray color value. That means range, its range is between 0 to 255. 0 to 255. And when we represent any image as in computer or process any image, then we have to use matrix to store the value of the image pixels. It is the use of linear algebra in graphics operation. Linear algebra in video games. Linear algebra is the study of vectors. If your game involves the position of an on-screen button, the direction of a camera, or the velocity of a race car, you will have to use vectors. That means velocity means related with vector algebra. That means direction, which has direction. The better you understand linear algebra, the more control you will have over the behavior of these vectors. In games, vectors are used to store position, direction, and velocities. Here are some two-dimensional examples. The positions vector indicates that the man is standing 2 meters east of the origin, and
1 meter north, man position. That means this is the man and its location 0 location, and 2 on, this is 2 on. 2 on means 2 meter or 2 meter east, and on means 1 meter north, its position, man position. The velocity vector shows that in 1 minute the plane moves 3 kilometer up and 2 to the left, 3 kilometer up. That means 2 left, 2 left means -2, and 3 means the value of y, that is up. The direction vector tells us that the pistol is pointing to the right, and this direction vector means its direction is right. That means on 0. 0 means y's value is 0 and x value is 1. And this is the use of linear algebra. Very important in machine learning. Linear algebra used in machine learning. Why? For example, dimensionality reduction, clustering, classification, prediction, recommender system. Since this is a neural network system, and this is the input layer, and this is the output layer. Here input layer section 4. 4 means x1, x2, x3, x4, 4 variable, and output 3 unit. That means 3 result, A1, A2, A3. And weight means W1. W1 means this root weight W1, this root weight W1, and this root weight W1. That means x W1, x2, this is x2, and its weight is W2, and second line, first line, second line, third line. Third line is W2, W2, W2 weight, and x4, x3 weight W3, 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 3 line, and all of the variables are in this matrix, and all of the weight are represented in this matrix. And plus B means is the constant term. If any constant term are present here, then you have to use this matrix. Or its value no constant part, then you need not use this constant term. And after multiplication of this matrix, your result is this. This is your result. And after sum up each of the value, and this result is 3 rows and single columns matrix. And this is the A1 value, A2 value, and A3 value. And this is it is a neural network. This is neural network. It can be represented by a matrix form, and you can identify the output. What is the output? Given input, this is input, and output is the further portion, and you can calculate output easily. And clustering means that means when you use the various types of food, that means 10 mango or 10 banana, and when you clustering it, 10 mango, 5 bananas in a basket, and when you clustering means same type. 10 mangoes is on part, on basket, and 5 mangoes, 5 bananas are another basket. This is the clustering. When you are trying to image processing, when you want to do
or research work in image processing, you have to recognize your face. That means face clustering. Various types, many people faces you have to learn in your system, but when you got individual face, then you have to clustering it. What types of man this that means when you লার্ন, যখন আমরা একটা মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেই, তখন আমরা কিন্তু ফিঙ্গারের বিভিন্ন টাইপের অ্যাঙ্গেলে আমরা ফিঙ্গারটাকে লার্ন করাই আমাদের মোবাইলে, যে ফিঙ্গারটা ঘুরায় ফিরায় দেই। যাতে কিভাবে কেন দেওয়া হয়, ঘুরায় ফিরায় দেওয়ার কারণ হচ্ছে আমাদের ফিঙ্গারটা যদি কখনো একটু এলোমেলোভাবে পড়ে, তাহলেও যাতে আমাদের মোবাইলটা ওপেন হয়। অর্থাৎ আমরা এই যে ক্লাস্টার, অর্থাৎ আমরা যে 3-4টে আমরা ছবি তুলে ফিঙ্গারের থেকে স্ক্যান করে আমরা মোবাইলকে লার্ন করে রাখলাম মোবাইলে। যখন আমরা পরবর্তীতে একটা ইনপুট দিব, তখন ওই 3-4টার ভিতর যেটার কাছাকাছি যাবে সেটা যদি ম্যাচ কাছাকাছি গেলেই, আমাদের নির্দিষ্ট থ্রেশহোল্ড ভ্যালুর কাছাকাছি গেলে বলবে যে ঠিক আছে, মোবাইলটা আনলক হয়ে যাবে, যে অথেন্টিকেট পারসন, হ্যাঁ, অথেন্টিক পারসন আসছে, সেহেতু আমাদের এটা ছেড়ে দিতে হবে। তা এটা আছে ক্লাস্টারিং। Classification, that means classification of food classification or person classification. Same types of objects are classified into in a অর্থাৎ একই ধরনের বস্তুগুলোকে আলাদা আলাদা করে ফেলা। এটাও কিন্তু ক্লাসিফিকেশনের কাজও কিন্তু নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা লার্নিং করি। লার্নিং এর পর আমরা এগুলোকে যখন নতুন কোনো অবজেক্ট দেই রিকগনাইজ করার জন্য, তখন কিন্তু নিউরাল নেটের ভিতর দিয়ে পাস হয়। পাস হওয়ার পরে ও এইখান থেকে, এই আউটপুট থেকে ও বের করে ফেলতে পারবে যে এটা কোন ক্লাসে পড়বে। অর্থাৎ তার পরবর্তীতে আমরা যাই, এগুলো তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। এখন যেহেতু তোমাদের ইমেজ প্রসেসিং নেই, নিউরাল নেটওয়ার্ক নাই, কিন্তু এটা যে এখন তোমরা যে এটা শিখতেছো, যে এটা লিনিয়ার অ্যালজেব্রা শিখতেছো, এই লিনিয়ার অ্যালজেব্রা যে পরবর্তী তোমাদের সিএসসি তে পড়তেছো, সিএসসি তে পরে কি কি কাজে লাগতে পারে বা কেন লাগবে, কেন পড়বা, এই বিষয়গুলো তোমাদের বোঝানো হচ্ছে। তারপরে আরো কি কি কাজে ব্যবহার হয়? লিনিয়ার অ্যালজেব্রা ইজ ক্রুশিয়াল টু অডিও, ভিডিও অ্যান্ড ইমেজ কম্প্রেশন। অর্থাৎ অডিও কম্প্রেশন মিন্স মেমোরি, লর মেমোরি নিডেড, অর্থাৎ মেমোরি সেভ করার জন্য আমরা কম্প্রেশন করি। অডিও কম্প্রেশন, ভিডিও কম্প্রেশন, ইমেজ কম্প্রেশন ইনক্লুডিং MP3, JPG অ্যান্ড MPG ভিডিও, অর্থাৎ এগুলো কম্প্রেস করি। মডুলেশন অ্যান্ড কোডিং, দ্যাট মিন্স আমরা পূর্বে যেটা দেখলাম যে একটা ইনকোড এবং ডিকোড করা, মডুলেট এবং ডিমডুলেট করা, অর্থাৎ ইনকোডকে মডুলেশন, ডিকোড বলাকে ডিমডুলেশন। অ্যান্ড কোডিং including convolution codes and Wi-Fi, gigabit Ethernet, HDTV and the GPS। অর্থাৎ এই সব জায়গায় কিন্তু সব জায়গায় আমাদের মডুলেশন টেকনিক ব্যবহার করা হয়, জিপিএস টেকনোলজিতেও মডুলেশন, এবং এই সব ক্ষেত্রে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করা হয় এই সিগন্যাল ট্রান্সফারের জন্য, সিগন্যালের সিকিউরিটি মেনটেন করার জন্য। কোনো সিগন্যাল যদি মাঝখানে যদি ড্রপও হয়, ওটাকে কিন্তু আমরা যে কথা বলতেছি, আমি সাপোজ যে তোমাদের ক্লাস নিচ্ছি, এখানে কিন্তু কিছু কিছু সিগন্যাল কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে, কিন্তু এইটা আবার অ্যালগরিদমের মাধ্যমে, আবার কি করতে, যেটুকু ড্রপ হচ্ছে সেইটুকু আবার রিকভার করতেছে, অর্থাৎ আগের কথাটা এবং পরের কথাটার সাথে ম্যাচ করে সিম্পল কিছু কিছু, অর্থাৎ 2-1টা বিট যদি মিস হয়, সেই বিটের ভ্যালুটা কি হবে সেটা সে ঠিক করে নিচ্ছে। অনেক সময় আমরা কম্প্রেস করে ফেললে কি হয়, একটা অডিও বা ভিডিও কম্প্রেস করে ফেললে কোয়ালিটি খারাপ হয়ে যায়। তাহলে কোয়ালিটি খারাপ হওয়া বলতে কিছু বিট আমরা রিমুভ করে দিই, ওইখান থেকে কিছু বিট ত্যাগ করি, ত্যাগ করার কারণে ওই কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, জায়গাটা কমে আসে। Statistics and machine learning, including something as far as field like automated trading in the financial market, অর্থাৎ এটা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টের জন্য, যেমন আমাদের শেয়ার মার্কেট টার্গেট, এইগুলো যে হিসাব নিকাশের বা কার কেমন আজকে শেয়ার মার্কেটের এই এর মার্কেটের ভ্যালু এত আছে, কালকে কেমন হতে পারে, সেগুলো কিন্তু এই ম্যাথমেটিক্যালি আমরা সিমুলেশনের মাধ্যমে, লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে বের করতে পারি। Conclusion, there are so many applications of linear algebra in computer science, from simple circuit solving to large web engine algorithms. The heartbeat of computer science is in linear algebra, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের হার্টবিট
যেটাকে হার্ড বলা হচ্ছে, যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, স্পেশালি ইন দ্য জেনারেশন অ্যান্ড ফরমেশন অফ কম্পিউটার কোডিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটারের কোডিং, যেটা আমরা কম্প্রেশনের জন্য যে বিভিন্ন ধরনের কোড ব্যবহার করি, ডাটা কম্প্রেশন বা ডাটা রিকভারির জন্য, যে কোনো একটা ডাটা মিসিং হয়ে গেলে সেই ডাটাগুলোকে আমরা কিভাবে আমরা ডিকোড করি, অর্থাৎ ইনকোডিং ডিকোডিং, এইসব টেকনোলজির টেকনিকের জন্য কিন্তু আমাদের লিনিয়ার অ্যালজেব্রা কম্পিউটার সায়েন্সে শেখা বাধ্যতামূলক, এটা গুরুত্ব অনেক। পরবর্তীতে তোমরা যদি রিসার্চ করতে যাও কোনো ফিল্ড নিয়ে, তাহলে কিন্তু এটা জানতে হবে। দ্যাটস দ্য স্টাডি অফ ম্যাট্রিসেস, স্পেশালি আইডেন্টিটি ম্যাট্রিক্স আন্ডার লিনিয়ার অ্যালজেব্রা is key to computer coding schemes generation and formation, unlike what we have in computer engineering. There are programming primitives normally encapsulated into programming languages and translator design, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ট্রান্সলেটর ডিজাইন করি। ট্রান্সলেটর ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার হয়। ট্রান্সলেটর মানে কি, আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট বা ইংলিশ টু হিন্দি, ইংলিশ টু আরবি, এগুলো ট্রান্সলেট করতে পারি। এগুলো ডিজাইন, এগুলো ইংলিশ টু বাংলা আছে, এগুলো আমাদের ডিজাইন করতে গেলে ম্যাট্রিক্স আকারে আমাদের ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে হয়, অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রার মাধ্যমে। আমরা দেখি এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট দেওয়া আছে, যে আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে, অর্থাৎ মেশিন লার্নিং বলতে আমরা যে কম্পিউটারকে যেটা লার্ন করি, যে এটা আমরা ফেস রিকগনিশন করি অথবা ইমেজ প্রসেসিং অথবা ভয়েস রিকগনিশন যাই করি না কেন, এক্ষেত্রে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার হচ্ছে 100%-এর ভেতর 35% লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার হয়, এবং প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এইটা ব্যবহার হচ্ছে 25%। অর্থাৎ তোমাদের যদি রিসার্চ বেস কোনো কাজ করতে হবে মেশিন লার্নিং রিলেটেড, তাহলে কি কি জানতে হবে, তোমার প্রবাবিলিটিও জানতে হবে, আবার লিনিয়ার অ্যালজেব্রা, এবং লিনিয়ার অ্যালজেব্রার গুরুত্ব কত বেশি, 35% ব্যবহার হয় মানে লিনিয়ার অ্যালজেব্রা। অ্যালগরিদম অ্যান্ড কমপ্লেক্সিটি এটা হচ্ছে 15%, এবং মাল্টি এবং ক্যালকুলাসও আছে, ক্যালকুলাস ব্যবহার হচ্ছে 15%, এবং আদার্স 10%। অর্থাৎ তো আমাদের লিনিয়ার অ্যালজেব্রা এখানে মেন গুরুত্ব দেওয়া হয়েছে যে লিনিয়ার অ্যালজেব্রা 35% রিসার্চ বেস, অর্থাৎ মেশিন লার্নিং বেস কাজের জন্য 35% জায়গায় লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু ব্যবহার হয়, সেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এই জন্য কম্পিউটার সায়েন্সে তোমাদের এই কোর্সটা রাখা হয়েছে। তোমরা লিনিয়ার অ্যালজেব্রা কিছু ম্যাথমেটিক্যাল কাজ যেগুলো ইমপ্লিমেন্ট করে নিজেরাই দেখতে পারো, যে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা আসলে কেমন, কার্ভটা কেমন হতে পারে, অথবা একটা ম্যাট্রিক্সের রেজাল্টটা কেমন হতে পারে, সেগুলো এই দুটো ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, এই দুটো ওয়েব অ্যাড্রেসের থেকে যে ওইখানে সিমুলেশন আকারে তোমরা প্রোগ্রাম মানে ওই ইকুয়েশনটা বসায় দিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকে মোটামুটি এই পর্যন্তই। এখন